15 দিকে বা আজকে সকালেই স্যার। আচ্ছা, আমি তাহলে 12:15 অলরেডি 15 মিনিট যাবত আমি সেশন শুরু করছি। যাই হোক, দেখো আমরা গত ক্লাসে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রবলেমটার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেকটাই আমরা ক্যালকুলেশন করে ফেলছি। আমরা যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স পর্যন্ত ক্যালকুলেশন করলাম, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে নাকি? আমরা যদি রিভিউ করি প্রিভিয়াস সেশনটা, তাহলে তোমাদের কারো কোনো ইজ দেয়ার এনি প্রবলেম ফ্রম প্রিভিয়াস লেসনস? You feel free to ask. স্যার কারেকশন টার্মটা মানে কি স্যার? কারেকশন টার্মটা জাস্ট একটা, আমরা এটাকে কারেকশন ফ্যাক্টর অথবা কারেকশন টার্ম হলো এই যে আমরা ইন্ট্রা ক্লাস কোরিলেশনের মেথডে যদি আমরা হেরিটেবিলিটি ক্যালকুলেশন করি, তাহলে এটা হলো ওই প্রসিডিওরের একটা স্টেপ, কারেকশন টার্ম। বুঝতে পারছো? ওই মেথডে যদি আমরা করতে চাই তাহলে তোমাকে কারেকশন টার্ম বের করতে হবে, এটা অন্য কিছুই না। জি স্যার। দেখো আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছিলাম, যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অর অ্যানোভা টেবিল আমরা ক্যালকুলেশন করা শিখছি। এর পরের স্টেপগুলো আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট। এই যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স আমরা অ্যানোভা টেবিল করলাম, ওখান থেকে আমরা ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেশন শিখব। লেখো, খাতায় লেখো কন্টিনিউশন অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিলের পরে লেখো ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্টস। অনেক সময় প্রবলেমে থাকবে যে এই হেরিটেবিলিটি ক্যালকুলেশনের প্রবলেমে অনেক সময় ম্যাথে দেখবা, বিগত সালে কোশ্চেন যদি তোমরা দেখো দুই একটা, ওখানে দেখবা যে অনেক সময় পড়ে ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট অ্যান্ড হেরিটেবিলিটি ইউজিং the following data or using the provided data। তোমাদের যে ডাটা দেওয়া থাকবে, অনেক সময় প্রবলেমে সলভ করতে বলে যে ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট এন্ড হেরিটেবিলিটি। আবার কোনো কোনো সময় ভ্যারিয়েন্স কম্পোনেন্ট না চেয়ে শুধু সরাসরি হেরিটেবিলিটি ক্যালকুলেশন করতে বলবো। এই জন্য আমাদের দুইটাই শিখে রাখা উচিত। ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্টস। ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট ক্যালকুলেশনের জন্য দেখো আমি একটা নিচে ক্লজ লিখে দিচ্ছি, এই পয়েন্টটা তোমরা লিখে নাও। ফর দ্য এস্টিমেশন অফ হেরিটেবিলিটি the mean square calculated above, আমরা যে mean square ক্যালকুলেট করলাম অ্যানোভা টেবিলে, must be transformed into per animal basis। অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোজেনি or observation করব, কারণ because the estimated error is calculated per animal or per progeny or per observation basis। আমরা যে error বের করব সেটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যানিমালকে ধরে বের করে। এই জন্য আমরা এই ক্লজটা লিখে নেব যে ফর দ্য এস্টিমেশন অফ হেরিটেবিলিটি the mean square calculated above must be transformed into per animal basis because the estimated error is calculated per animal basis। এটা কিন্তু ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে যে আমরা মিন স্কয়ার কেন পার অ্যানিমাল বেসিসে ক্যালকুলেশন করি, তখন তোমাদের আনসার হবে যে স্যার আমাদের এস্টিমেটেড এররটা যেহেতু পার অ্যানিমাল বেসিসে ক্যালকুলেশন করতে হয়।
দেখো ভ্যারিয়েন্স কম্পোনেন্টের ভেতরে আমরা প্রথম যে ভ্যারিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেশন করি সেটা হলো ভ্যারিয়েন্স বিটুইন প্রোজেনি উইথিন শায়ার। ভ্যারিয়েন্স বিটুইন প্রোজেনি উইথিন শায়ার। তোমরা যদি অ্যানোভা টেবিলটা আবার একটু লক্ষ্য করো, ওখানে দেখো যে আমরা এস্টিমেটেড মিন স্কোয়ারের সময় ওখানে লিখছি যে মিন স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডাব্লিউ। ভ্যারিয়েন্স বিটুইন প্রোজেনি উইথিন শায়ার আমরা মিন স্কোয়ার ক্যালকুলেটেড করছি। দেখো মিন স্কোয়ার যেহেতু উইথিন শায়ার বা বিটুইন প্রোজেনি উইথিন শায়ার, এই জন্য আমরা সেটাকে তোমরা যখন স্টেপ 4 ক্যালকুলেশন করছিলে ওখানে দেখবা যে আমরা ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করছিলাম প্রোজেনি উইথিন শায়ার অথবা সাম অফ স্কোয়ার ডিউ টু প্রোজেনি অর অ্যারো। তাহলে এই যে ভেরিয়েন্স বিটুইন প্রোজেনি উইথিন শায়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সিগমা স্কোয়ার ডাব্লিউ। সিগমা স্কোয়ার ডাব্লিউ। এখন এই ভ্যালুটা কত? সিগমা স্কোয়ার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো তো? হ্যালো, রেসপন্স করো, আমার কথা কি শোনা যাচ্ছে বা বুঝতে পারতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, মিনস সিগমা স্কোয়ার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? স্যার 2333.91, মানে স্যার প্রোজেনি উইথিন শায়ার যেটা আসছিল। হ্যাঁ, প্রোজেনি উইথিন শায়ার আমরা যেটা মিন স্কোয়ার বের করছিলাম ওইটাই আসলে সিগমা স্কোয়ার ডাব্লিউ। তাহলে আমরা যে অ্যানোভা টেবিলের লাস্টের কলামে লিখছিলাম এস্টিমেটেড মিন স্কোয়ার, সেখানে আমরা সিগমা স্কোয়ার ডাব্লিউর ভ্যালুটা বসাই দিলেই আমাদের ওই ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছো? মিন স্কোয়ার ডাব্লিউ এমএস ডাব্লিউ মিনস হলো সিগমা স্কোয়ার ডাব্লিউ। তাহলে আমরা সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম। বোঝা গেল? আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এরপরে আমরা যে ভ্যারিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেশন করব সেটা হলো ভ্যারিয়েন্স বিটুইন শায়ার। আমাদের দেখো ওখানে সোর্স অফ ভেরিয়েশন ছিল দুইটা, বিটুইন শায়ার আর প্রোজেনি উইথিন শায়ার। আমরা প্রোজেনি উইথিন শায়ারটা বের করে নিছি, এখন ভ্যারিয়েন্স বিটুইন শায়ার। ভ্যারিয়েন্স বিটুইন শায়ারের ক্ষেত্রে দেখো আমরা সিগমা স্কোয়ার, আমরা যে তোমাদের ইন্ট্রা ক্লাস কোরিলেশন একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম বিফোর ডিসকাশন অ্যাবাউট হেরিটেবিলিটি, ওখানে দেখো ইন্ট্রা ক্লাস টি ইজ ইকুয়াল টু তোমাদের আমি লিখে দিয়েছিলাম সিগমা স্কোয়ার এস ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার এস প্লাস সিগমা স্কোয়ার ডাব্লিউ। আর যদি ভেরিয়েশন থাকতো তাহলে আমরা আরো লিখতাম। সেখানে দেখো সিগমা স্কোয়ার এস বা সিগমা স্কোয়ার ডাব্লিউ ইজ ইকুয়াল টু অলরেডি আমি তোমাদের লিখে দিয়েছি যে ভ্যারিয়েন্স অ্যামং দ্য শায়ার অর ভ্যারিয়েন্স অ্যামং অর বিটুইন দ্য প্রোজেনি। তাহলে ভ্যারিয়েন্স বিটুইন শায়ার সিগমা স্কোয়ার এস ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে দেখো, মিন সাম স্কোয়ার এস মাইনাস মিন সাম স্কোয়ার ডাব্লিউ ডিভাইডেড বাই কে। মিন সাম স্কোয়ার সাবস্ক্রিপ্ট এস ইজ ইকুয়াল টু কত বলো তো? $4299.40 আর মিন স্কোয়ার ডাব্লিউ 233.90 আর কে, আর কে ইজ ইকুয়াল টু কত? ওটা বের করতে হবে, বের করলে আসে অ্যান্সার আসে 8। আচ্ছা, তোমরা হলো তোমাদের আমি ক্লাস নিছিলাম দেখে তুমি বলতে পারছো, বাকি যারা ক্লাস করোনি, বুঝতে পারছো, বাকি তোমরা যারা ক্লাস করোনি মানে তিনটা গ্রুপকে আমি অলরেডি ক্লাসগুলো করাইছিলাম, এই জন্য ওরা বলতে পারছে। বাকি যারা এই ক্লাসগুলো করোনি তাদের জন্য আমি বলতেছি যে কে ইজ ইকুয়াল টু লেখো, কে ইজ ইকুয়াল টু লেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কে ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা কে হলো
আমরা ফর্মুলার মাধ্যমে বের করে নিতে হবে। দেখো কে ইজ ইকাল টু আমরা একটা ফর্মুলার মাধ্যমে সেই জিনিসটা কে এর ভ্যালুটা বের করে নিতে হবে। এই ফর্মুলাটা খেয়াল করো, এই কে ইজ ইকাল টু আমরা এই যে কোএফিসিয়েন্টের যে ভ্যালু কে ইজ ইকাল টু সেটা আমরা ফর্মুলার মাধ্যমে বের করে নেব। যেই সোর্স অফ ভেরিয়েশনের জন্য আমরা এই কে এর ভ্যালুটা বের করব, এখানে বের করতেছি ফর শায়ার, ভ্যারিয়েন্স বিটুইন শায়ার। এই জন্য আমরা দেখো কে ইজ ইকাল টু লিখছি কে ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই শায়ার মাইনাস 1। যদি ভ্যারিয়েন্স বিটুইন প্রোজেনি বা ভ্যারিয়েন্স বিটুইন ড্যাম, তাহলে আমরা ড্যাম ডি মাইনাস ড্যাম মাইনাস 1 লিখতাম। যেই সোর্স অফ ভেরিয়েশনের জন্য যে কে ভ্যালু বের করবা সেই ইজ ইকাল টু মানে শায়ার মাইনাস 1, বা যদি আমরা ভ্যারিয়েন্স ফর ড্যাম বের করতাম তাহলে ড্যাম মাইনাস 1 লিখতাম। বোঝা গেল? মাল্টিপ্লাই বাই ক্যাপিটাল এন মাইনাস summation of ni square divided by capital N. N is equal to total number of observation, তোমরা জানো। আর স্মল ni is equal to তোমাদের আমি গত ক্লাসে বলছি যে নাম্বার অফ প্রোজেনি পার শায়ার, নাম্বার অফ প্রোজেনি অর নাম্বার অফ অবজারভেশন পার শায়ার। সেখানে আমরা দেখছি যে প্রত্যেকটা শায়ারের আন্ডারে 8টা করে অবজারভেশন ছিল। এই জন্য আমরা প্রত্যেকটা 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার আমরা ফর্মুলাতে সেই ভ্যালুগুলা বসায় দিছি। বোঝা গেল? হ্যালো, জি স্যার। তাহলে কে এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে বলো তো কত আসলো? কে এর ভ্যালুটা 320। 8 আসছে। আরো কেউ রেসপন্স করো তো? দুইজন করছো, একজন দুইজন দুই রকম ভ্যালু 8 আসছে। 8 আসছে। যার 320 আসছে তার দেখো ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, এটা 8 আসছে। 8 আসবে, এটার ভ্যালু আসবে হলো 8। দেখো যদি এখানে তোমরা খাতায় নোট রাখো, খাতায় নোট রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট, তোমাদের বাকি প্রবলেমগুলো সলভ করতে এই নোটটা হেল্প করবে। যে দেখো এখানে আমরা যে প্রবলেমটা সলভ করছি, প্রত্যেকটা শায়ারের আন্ডারে ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন না আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন, বলো তো? equal number of observations. প্রত্যেকটা শায়ারের আন্ডারে যদি ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকে, ধরো আমরা এখানে বের করতেছিল ভ্যারিয়েন্স বিটুইন শায়ার, ভ্যারিয়েন্স বিটুইন শায়ার, সেক্ষেত্রে শায়ারের আন্ডারে যদি ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকে, সেক্ষেত্রে শায়ারের রেসপেক্টিভ যে আমরা কোএফিসিয়েন্ট ভ্যালু বের করব, সেটাতে যদি ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন পার শায়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি কে ইজ ইকাল টু সেই নাম্বার অফ অবজারভেশনটা লিখতে পারবো উইদাউট ইউজিং দিস ফর্মুলা। বাট তুমি যদি ফর্মুলা দিয়ে বের করে দেখাও, ইটস ভেরি গুড। যদি তোমার হাতে সময় কম থাকে, তুমি যদি দেখো, তুমি যদি বিষয়টা জানো যে যেই ভেরিয়েন্স আমি ক্যালকুলেশন করতেছি, যেই ভেরিয়েন্স কম্পোনেন্ট, সেইটার এগেইনস্টে যদি নাম্বার অফ অবজারভেশন সমান সংখ্যক হয়, তাহলে কে ইজ ইকুয়াল টু সরাসরি তুমি সেই সংখ্যাটাও লিখতে পারবা। বোঝা গেল? এই কে ইজ ইকুয়াল টু আমি যে ফর্মুলাটা এখানে শো করছি, সেটা হলো মেইনলি আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন পার শায়ার অথবা পার ড্যাম যদি থাকে, তখন তোমাকে ডেফিনেটলি ইউ ক্যান গো
through this formula when you calculate this k value. যদি ধরো শায়ারের আন্ডারে কোনোটার 5টা প্রোজেনি আছে, কোনোটার 7টা প্রোজেনি আছে, কোনোটার 8টা প্রোজেনি আছে, তখন তো তুমি k ইকুয়াল টু সরাসরি 7-8 লিখতে পারতা না, কারণ ভিন্ন ভিন্ন অবজারভেশন। তখন তোমাকে ডেফিনেটলি এই ফর্মুলার মাধ্যমে k এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিতে হবে। আর যদি দেখো না প্রত্যেকটা শায়ারের আন্ডারে একই ধরনের অবজারভেশন, প্রত্যেকটারই 7, প্রত্যেকটারই 8, তখন তুমি k ইকুয়াল টু সরাসরি 7 অথবা 8 অথবা 5 যদি থাকে তাহলে 5 লিখতে পারবা। বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকলে সরাসরি আমরা এই ফর্মুলা দ্বারা বের করে নেব। তোমাদেরকে আমি আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশনেরও প্রবলেম সলভ করাবো, তখন আমরা এই ফর্মুলা বেশি ইউজ করব। যাই হোক, তাহলে আমরা k এর ভ্যালুটা যদি আমরা k এর এখানে বসাই দিই 8, সেক্ষেত্রে তাহলে আমাদের ভ্যারিয়েন্স কম্পোনেন্ট বিটুইন শায়ার কত আসলো, সিগমা স্কয়ার s ইকুয়াল টু কত আসলো, বলো সিগমা স্কয়ার s ইকুয়াল টু কত আসছে? স্যার 245.63। 245.67 এক্স্যাক্টলি। তাহলে দেখো আমরা ইন্ট্রা ক্লাস কোরিলেশন ইজ ইকুয়াল টু, তোমাদের যে আমি একটা ফর্মুলা লিখে দিছি ফর হাফ শিফট ফুল শিফট ডাটা থেকে কিভাবে আমরা বের করব, সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু ফর্মুলাটা বলো তো কি লিখছিলাম আমরা, লবে কি ছিল আর হরে কি ছিল? ডিনোমিনেটর আর ইনোমিনেটরে কি ছিল বলো তো? sigma square s divided by sigma square s plus sigma square w. তাহলে দেখো আমাদের ইন্টার ক্লাস কোরিলেশনের যে ভ্যারিয়েন্স কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো কি আমরা ক্যালকুলেশন করে বের করছি নাকি? তাহলে কি এখন আমরা টি ইজ ইকুয়াল টু যে যিনি ফর্মুলাটা ছিল সেই ফর্মুলার জিনিসগুলো বের করা হয়েছে নাকি? দেখো আমাদের ভ্যারিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেশন করা শেষ। এখন আমরা হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব বাই ইউজিং ইন্ট্রা ক্লাস কোরিলেশন মেথড। দেখো আমরা সুতরাং ইন্ট্রা ক্লাস কোরিলেশন উই নো টি ইজ ইকুয়াল টু, আমরা জানি সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার এস ডিভাইডেড বাই সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডাব্লিউ। যেখানে যেহেতু আমাদের সোর্স অফ ভেরিয়েশন মাত্র 2, একটা হলো প্রোজেনি উইথিন শায়ার আর একটা হলো বিটুইন শায়ার। আমাদের যদি সোর্স অফ ভেরিয়েশন আরো থাকতো সেক্ষেত্রে আমরা আরো ইউজ করতাম নিচে। তাহলে এখন সিগমা স্কয়ার এস ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 245.67. এক্স্যাক্টলি। আর সিগমা স্কয়ার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি 2333.91। তাহলে ইন্ট্রা ক্লাস কোরিলেশন ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু কত বের হলো ক্যালকুলেশন করে ভ্যালুটা বলো। 0.095। 0.095 ঠিক আছে। (0.095) এখন তোমরা তোমাদের ডাটাটা একটু অবজার্ভ করো। তোমরা যেখানে তোমাদের অঙ্কের ডাটাটা লিখছিলা টেবিলটা, সেই টেবিলটা একটু
লুক আফটার করো তো দেখি। এখন তোমরা আমাকে বলো, ওই ডাটা দেখে বলবা। হ্যাঁ, দেখো এখানে 5টা শায়ারের আন্ডারে অনেকগুলা প্রোজেনি ছিল। এখন আমাকে বলো যে এ শায়ারের আন্ডারে কতগুলা প্রোজেনি ছিল? 8টা। 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 এই যে 8টা প্রোজেনি, হ্যাঁ, তারা নিজেদের মধ্যে তাদের সম্পর্ক কি বলতো? হাফ সিপ। হাফ সৎ সিপ, ভাই বোন। সৎ ভাই বোন। আর এ হাফ সিপ। হাফ সিপ, এক্স্যাক্টলি। আর এ কলামের সাথে বি কলামের যে সম্পর্ক, সেটা কি ধরনের সম্পর্ক? ধরো এ কলামের বাচ্চাগুলোর সাথে বি কলামের বাচ্চাগুলোর কি সম্পর্ক? হাফ সিপ। হাফ half সিপ। sheep. হাফ সিপ। কিভাবে বুঝলা সেটা হাফ সিপ বলো তো? Motherland ড্যাম sheep. এক ড্যাম, ড্যাম Dam. ড্যাম এক, তুমি কিভাবে বুঝলা? তাদের মাঝখানে তো সম্পর্ক নাই। হ্যাঁ, কোন, দেখো এখানে ড্যাম কিন্তু বলা আছে, কিন্তু কোন ড্যাম কোনটার সাথে ম্যাচ হয়েছে কোন শায়ারে সেটা কিন্তু উজ্জ্ব আছে, বলা নাই। বুঝতে পারছো? এই জন্য এ কলামের সাথে বি কলামের প্রোজেনির কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছো? এই ডাটা থেকে আমরা ধরে নিচ্ছি, যেহেতু ড্যামের আইডি বলা নাই, সেই জন্য আমরা ধরে নিচ্ছি কে কার সাথে ম্যাচ হয়েছে আমরা জানি না। এই জন্য আমরা ইনে ভিউ ডাটা দেখে বলবো যে কোনো ধরনের সম্পর্ক নাই, বাট প্রত্যেকটা উইথিন কলামের ভেতরে তারা হাফ সিপ রিলেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ডাটাতে কোনো ধরনের ফুল সিপ রিলেশন নাই, মানে দ্যাট মিন্স ফুল সিপ রিলেশনশিপ অ্যাবসেন্ট। বুঝতে পারছো? শুধুমাত্র হাফ সিপ রিলেশনশিপ প্রেজেন্ট। তাহলে যদি আমরা হাফ সিপ ক্যালকুলেশন করি, হাফ সিপের ক্ষেত্রে দেখো, হাফ সিপের ক্ষেত্রে আমরা হেরিটেবিলিটি ইজ ইকুয়াল টু কত লিখছি বলো তো? তোমাদের একটা ক্লজ লিখে দিছিলাম আমি, 40 হবে। 40। তোমরা এখন লেখো যে 40, এক্স্যাক্টলি। তোমরা এখন লেখো যে উই নো দ্যাট, তোমরা একটা ক্লজ লেখো, উই নো দ্যাট, কমা, উই নো দ্যাট, কমা, for calculation of heritability, we know that, comma, for calculation of heritability, by using intra-class correlation method, for calculation or estimation of heritability by using intra-class correlation method using half SIP data, using half SIP data is equal to 40. We know that, comma, for calculation or estimation of heritability by using intra-class correlation method using half SIP data is equal to 4t. লিখতে পারছো? জি স্যার। সুতরাং লেখো হেরিটেবিলিটি ইজ ইকুয়াল টু, আমি যেটা স্ক্রিনে দেখাইছি এরকম লিখে ফেলো। এখন এই যে হেরিটেবিলিটি যে বের হলো 0.38, এটা কোন ট্রেইটের হেরিটেবিলিটি বের হলো বলো তো? বডি ওয়েট। হ্যাঁ, বডি ওয়েট। 8 সপ্তাহ বয়সের বডি ওয়েট আমরা ক্যালকুলেশন করলাম।
আমরা যে তিনটা ক্যাটাগরিতে হেরিটেবিলিটির রেঞ্জ ভাগ করছি, এটা কোন ধরনের ক্যাটাগরিতে পড়ছে বলো তো? So moderate. মডারেট, লো, Low, মিডিয়াম আর কাছাকাছি। হাই। আচ্ছা, হ্যাঁ, ওইটা বলা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে গ্রোথ ট্রেড গুলো হলো মিডিয়াম আর মডারেট। তাহলে গ্রোথ ট্রেড আমরা জানি 8 উইক বডি ওয়েট বা বার্থ ওয়েট, উইনিং ওয়েট, এগুলো হলো গ্রোথ ট্রেড। এখন আমরা কমেন্টস লিখবো। কমেন্টসটা আমরা কিভাবে লিখবো বা ইন্টারপ্রিটেশন অর কমেন্ট লেখো। দেখো যে estimated heritability 0.38 means that 38% of the variability of 8-week body weight in population is due to genetic differences among them. এই যে হেরিটেবিলিটি 0.38 বের হলো, এটা কোন পপুলেশনের বের হলো বলো তো? হ্যাঁ, শায়ার পপুলেশনের। আমরা যে শায়ার 5টা ছিল, ওই শায়ার পপুলেশনের হেরিটেবিলিটি বের হয়েছে। এক্স্যাক্টলি এগুলো কিন্তু ভাইভাতে ধরবে তোমার। ধরো তুমি ক্যালকুলেশন করছো, খাতাও জমা দিচ্ছ, ভাইভাতে কোশ্চেন দেখে তোমাকে ধরবে যেখানে তুমি কার হেরিটেবিলিটি ক্যালকুলেশন করছো, তখন যেন ভুল না করো। ভুল করলে স্যার এটা কিন্তু কেন বুঝি নাই স্যার। বোঝো নাই? না স্যার, কোনটুকু বোঝোনি? সেটা প্রোজেনি না হয়ে স্যার কেন হলো এটা একটু clear। তোমাকে তো যখন আমি প্রবলেমটা শুরু করছিলাম যে আমরা বলেই দিছিলাম যে আমরা প্রোজেনির ডাটা, যেহেতু এই প্রোজেনির যে ম্যারিট, এই ম্যারিটটা কার থেকে আসছে? প্যারেন্টস প্যারেন্টস থেকে। এক্স্যাক্টলি সেই জন্য আমরা প্রোজেনির ডাটা ব্যবহার করে প্যারেন্টস এর পপুলেশনের হেরিটেবিলিটি ক্যালকুলেশন করে থাকি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। এখন ধরো যেই সব ট্রেইটের হেরিটেবিলিটি ভ্যালু মিডিয়াম বা হাই, সেই সব ট্রেইটকে তুমি ইন্ডিভিজুয়াল বা মাস সিলেকশনের মাধ্যমে সেই পপুলেশনকে তুমি সিলেক্ট করতে পারবা। বুঝতে পারছো? এবং সিলেকশন প্রোগ্রামের মাধ্যমে এই পপুলেশনের জেনেটিক ইমপ্রুভমেন্ট করা সম্ভব। বোঝা গেল? যদি দেখো হেরিটেবিলিটি ভ্যালু মিডিয়াম অথবা হাই হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পপুলেশন থেকে তুমি ইন্ডিভিজুয়াল বা মাস সিলেকশন করতে পারবা। ইন্ডিভিজুয়াল বা মাস সিলেকশনের মাধ্যমে সেই পপুলেশনের তুমি জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে পারবা। আর যদি দেখো না হেরিটেবিলিটি ভ্যালু লো, সেক্ষেত্রে তোমার সিলেকশন প্রোগ্রাম কোনো তোমার কাজে, ওখানে সিলেকশন করে তুমি ইমপ্রুভ সহজে করতে পারবা না, সাধারণত আর ইমপ্রুভ হবে না যখন দেখবা হেরিটেবিলিটি ভ্যালু লো। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বা মাস সিলেকশন কোনো কাজে আসবে না, তখন তোমাকে ফ্যামিলি সিলেকশনে যাইতে হবে বা প্রোজেনি টেস্টিং এ যাইতে হবে। বুঝতে পারছো? যদি হেরিটেবিলিটি ভ্যালু লো হয়, সেক্ষেত্রে সিলেকশন করে তুমি আর খুব একটা ইমপ্রুভ করতে পারবা না। এই জন্য আমরা হেরিটেবিলিটি ভ্যালু ক্যালকুলেশন করি ফর সিলেকশন অফ এনিমাল। যদি মিডিয়াম অথবা হাই আসে, তখন আমরা সেটাকে মাস সিলেকশন অথবা ইন্ডিভিজুয়াল সিলেকশন করতে পারি ওই পপুলেশন থেকে। বোঝা গেল? আমরা মেইনলি হেরিটেবিলিটি, যে কোনো জেনেটিক প্যারামিটার ক্যালকুলেশন করার একমাত্রই লক্ষ্য এনিমালকে সিলেকশন করা for to run a breeding program for the improvement of genetic. স্যার লো হেরিটেবিলিটি আসলে কি করব? ওই যে কোনটায় যাব বললেন? লো হেরিটেবিলিটি সাধারণত সিলেকশন প্রোগ্রামে কোনো ইমপ্রুভমেন্ট হয় না। যদি একান্তই তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ফ্যামিলি সিলেকশনে যাইতে হবে, ফ্যামিলি বা প্রোজেনি টেস্টিং সিলেকশনে যাইতে হবে। তখন তোমাকে দেখতে হবে যে এই যে পপুলেশনটা আসছে, এর ফ্যামিলির ভিতরে কে ভালো ছিল। বুঝতে পারছো? এখন দেখো আমরা একটা বিশাল প্রবলেম সলভ করে ফেললাম। টোটাল একটা হেরিটেবিলিটি প্রবলেম সলভ করে ফেললাম।
এখন আমি তোমাদের মানে তোমাদের কারো কোনো ইনকোয়ারি আছে নাকি? এই যে আমরা টোটাল একটা প্রবলেম সলভ করলাম, এই বিষয়ে তোমাদের কোনো ইনকোয়ারি আছে নাকি? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে নাকি, বা কোথাও বুঝতে পারো নাই নাকি, আমাকে বলো। ওকে, তোমাদের কোনো ইনকোয়ারি না থাকলে আমি ধরে নেব যে তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা ধরো নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো এখানে সোর্স অফ ভেরিয়েশন কিন্তু তিনটা জিনিস আছে, শায়ার আছে, ড্যাম আছে এবং প্রোজেনিও আছে। যেটা গত প্রথম প্রবলেমে শুধু শায়ার ছিল এবং প্রোজেনি ছিল, এখানে কিন্তু ড্যামের আইডি উল্লেখ করা আছে, ড্যামের পরিচয় দেওয়া আছে। সেক্ষেত্রে সোর্স অফ ভেরিয়েশন আমাদের তিনটা আছে এখানে। আমরা এই ধরনের প্রবলেমগুলা কিভাবে সলভ করব, তোমরা ডাটাটা উঠাও। ডাটাটা উঠানোর সাথে সাথে ডান দিকে যে ধরো এখানে কলাম আছে মেইনলি 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, তোমরা ডান দিকে যেন আরো 2টা কলাম করা যায় সেই রকম জায়গা রেখে এই ডাটাটা তুলতে থাকো। স্যার আগের টেবিলটা আরেকবার যে থ্রোলি বলে গেলে বেটার হইতো। বুঝি নাই। কমেন্টে লিখছে স্যার আগে যে অ্যানোভা টেবিলটা ছিল ওটা একবার শুধু মানে তাড়াতাড়ি একটু বলে গেলে বেটার হইতো, একজন কমেন্টেও লিখছে। আচ্ছা, গত প্রবলেমের যে আমরা অ্যানোভা টেবিলটি অ্যানালাইসিস করছি, যা দেখো ওখানে সোর্স অফ ভেরিয়েশন ছিল বিটুইন শায়ার আর প্রোজেনি উইথিন শায়ার। বিটুইন শায়ারের ক্ষেত্রে আমরা, হ্যাঁ অপু, আচ্ছা আমি তোমার এমআর আর হইলো ওই রিভাইজ বাজেট তো তোমার কাছে আছে না? ওই যে দেখো ইআইএসআর এর ওখানে কিন্তু ল্যাপটপ কম্পিউটারে আছে রিভাইজ বাজেটটা, হ্যাঁ 33,000 এরটা। হ্যাঁ আচ্ছা আমি তোমার মেইলে পাঠিয়ে দিচ্ছি, এমআর আর হলো ক্রয় কমিটি। আচ্ছা দেখো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল, ওখানে বিটুইন শায়ার এন্ড প্রোজেনি উইথিন শায়ার ছিল, সেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সাধারণত যে কোনো কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম বের করি n-1, ওই যতগুলো অবজারভেশন থাকে সেখান থেকে -1 দিই। আর যেহেতু আমাদের শায়ার ছিল 5টা, সেখানে 5-1 লিখছি আমরা। তারপরে আমরা সাম অফ স্কোয়ার আগে ক্যালকুলেশন করে নিছিলাম, আর মিন স্কোয়ারকে আমরা রেসপেক্টেড ওই সোর্স অফ ভেরিয়েশনের রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করছি। বুঝতে পারছো? মিন স্কোয়ার আমরা ওই রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করে নিছি। বোঝা গেল? ওই রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা কিন্তু আমরা ভাগ করে নিছি। এরপরে প্রোজেনি উইথিন শায়ার ছিল, আমরা দেখছি যে টোটাল প্রোজেনি ছিল, প্রোজেনি উইথিন শায়ার 40টা, যেহেতু শায়ারের অবজারভেশনের আন্ডারে ছিল আমরা n-s লিখছি, অথবা তোমাদের আরেকটা আমি ফর্মুলা শিখাইছিলাম ক্যাপিটাল N মাল্টিপ্লাই বাই m-1, where capital N is equal to number of শায়ার আর m is equal to number of progeny per শায়ার। সেখানে 8-1 that means 5 into 7 আসছিল 35। তারপরে সেটার সাম অফ স্কোয়ার কে মিন স্কোয়ার ক্যালকুলেশনের সময় রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করা হয়েছিল। তারপরে আমরা মিন স্কোয়ার ক্যালকুলেশন করতে পারছিলাম। এখন দেখো ওখানে এস্টিমেটেড মিন স্কোয়ারে ছিল সিগমা স্কোয়ার এস প্লাস কে সিগমা স্কোয়ার ডাব্লিউ। তুমি এই ভ্যালুটা ওখানে পরে ক্যালকুলেশন করে বসাইতেও পারো, নাও পারো। তুমি সিগমা স্কোয়ার ডাব্লিউর মানও জানো, সিগমা স্কোয়ার এস ও বের করছো, এখন কে এর ভ্যালু বের করছো, সিগমা স্কোয়ার ডাব্লিউ বের করা আছে। তুমি ওখানে ইচ্ছা করলে বসে ভ্যালু দেখাইতেও পারো, নাও পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে এটা দরকার কি, মানে এস্টিমেটেড এটা? এমনি ধরো তোমার
টোটাল অ্যানোভা টেবিলের ওই জিনিসটা থাকা ভালো। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, এই ডিগ্রিস অফ ফ্রিডম এই কথাটা ঠিক মতো বুঝিনি স্যার, মানে ডিগ্রিস অফ ফ্রিডম জিনিসটা কি স্যার? ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা তো তোমাদের আমার থেকে মানে অনেক ভালো জানার কথা আগে থেকেই, স্ট্যাটিস্টিক্স পড়ছো, দেন আমাদের টু টু ওয়ানে মেইনলি প্রবাবিলিটি অ্যান্ড কাই স্কোয়ার টেস্টের সময়ও পড়ানো হয়েছে ডিগ্রিজ অফ ফ্রিডম কি। ধরো কোনো একটা পপুলেশন থেকে যখন আমরা কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে যাই, ধরো সর্বশেষ যখন একজন থেকে ধরো 5 জন আছে, 5 জন থেকে যদি তুমি আস্তে আস্তে একজন করে সিলেকশন করে করে রাখো, সর্বশেষ যখন একজন থাকবে, ধরো তুমি 5 জন থেকে 4 জন সিলেকশন করে নিছো, কিন্তু যখন একজন আছে সেই একজন থেকে তুমি আর কিভাবে সিলেকশন করবা, সেই ক্ষেত্রে সাধারণত আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে যে n-1 -1 যে বাদ দিচ্ছে সর্বশেষ একজন থেকে আর একজনের সিলেকশনের অপশন নাই, এই জন্য -1টা ব্যবহার করে। বুঝতে পারছো? মানে কথাটা ডিগ্রিস অফ ফ্রিডম বলতে বোঝায় যে আমরা সর্বশেষ যেই সংখ্যাটা পর্যন্ত আমরা সিলেকশনে আনতে পারতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার স্যার এবং উইথিন স্যার এই কথা বুঝি নাই। বিটুইন স্যার এবং উইথিন স্যার কি বোঝানো হয়েছে? বিটুইন শায়ার এন্ড উইথিন শায়ার। জি স্যার, মানে এগুলো আসলে কি, মানে কি বোঝাচ্ছে এই এগুলো কথাগুলো? ধরো তোমার কথা খুবই ইকো হচ্ছে, বুঝছো, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। আমি যতটুকু বুঝছি, ধরো এটা হলো বিটুইন বলতে দেখো এখানে মোর দেন ওয়ান শায়ার আছে, বুঝতে পারছো? মোর দেন ওয়ান শায়ার আছে না, এটা হলো এই যে আমরা যে ইন্ট্রা ক্লাস কোরিলেশন যে প্রসিজিওরের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতেছি, সেইটার ভেতরে তোমাকে এই মেথডে তোমাকে এই প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাকে বিটুইন যে সোর্স অফ ভেরিয়েশন থাকবে সেগুলোর মাধ্যমে তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। আর দেখো যে প্রোজেনি গুলো আছে বা অবজারভেশন গুলো আছে ওগুলা প্রত্যেকটা শায়ারের আন্ডারে আছে নাকি দেখো। এই জন্য এই প্রসিজিওরে তোমাকে এই প্রবলেমটা সলভ করতে গেলে বিটুইন বা এমন শায়ার বের করে নিতে হবে, এবং এই যে যে প্রোজেনি গুলা প্রত্যেকটা শায়ারের আন্ডারে আছে সেইগুলো তোমাকে বের করে নিতে হবে সোর্স অফ ভেরিয়েশনে। বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। আচ্ছা দাঁড়া, আমি একটা মেইল পাঠাচ্ছি, মেইল পাঠায় তোমাদেরকে আমি শেয়ার অপশন দিচ্ছি।
স্যার কমেন্টে যে লেখা হয়েছে যে 38% অফ দ্য ভ্যারিয়েবিলিটি, এটা কেন ভ্যারিয়েবিলিটি লেখা হইলো, এটা কেন হেরিটেবিলিটি লেখা হইলো না? এই যে এটা হলো ভ্যারিয়েবিলিটি মানে হলো জেনেটিক ডিফারেন্স। তুমি যে পপুলেশনটা ক্যালকুলেশন করতেছো, বুঝতে পারছো, সেইটার ভেতরে এই যে ভ্যারিয়েশনটা অন্য যে পপুলেশন আছে সেটার থেকে, ধরো তুমি তোমার এই যে 5টা সার ব্যবহার করছো, ধরো তোমার ফ্লকে যদি আরো সার থাকে, তুমি যদি সেগুলো ব্যবহার না করো, তাহলে এই যে এই সারগুলোর যে জেনেটিক যে ট্রান্সমিট করার অ্যাভেলেবিলিটি ভেরিয়েশনটা, সেটা তুমি 38% বের করছো। অন্য যে পপুলেশন আছে তাদের থেকে 38% এর ডিফারেন্স আছে। তার মানে কি জাস্ট মানে অনেকগুলো ইয়ের মাঝখানে কিছু কিছু ভেরিয়েশনটাকে আমরা ডিটারমাইন করতেছি, যেটা হলো জেনেটিক ডিফারেন্স। হ্যাঁ, তুমি যদি যেই পপুলেশনটা তোমার, ধরো যে ফাউন্ডেশন স্টক বা তোমার যে পপুলেশন তুমি সিলেক্ট করবা ব্রিডিং প্রোগ্রাম রান করার জন্য, ওখান থেকে যদি তুমি মনে হয় যে এই পপুলেশন গুলো তোমার ভালো, তুমি যদি সেগুলোর জেনেটিক মেরিট অ্যানালাইসিস করতে পারো, তাইলে তুমি এই ডিসিশনটা নিতে পারবে। এখন কি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, তোমরা এখন এই প্রবলেম নাম্বার 2 এর ডাটাটা উঠাইছো? না স্যার, উঠানো হয়নি। আচ্ছা, এই ডাটাটা উঠাও। আর হলো এখানে আছে হলো 5টা কলাম, ডান দিকে আরো 2টা যেন কলাম করা যায়, সেই 2টা কলামের জায়গা রাখো। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে ফ্রম এ লার্জ নন ইনব্রেড পপুলেশন অফ হোয়াইট রক চিকেনস। নন ইনব্রেড মানে হলো তাদের জেনেটিক ডিফারেন্স বেশি, তাদের মধ্যে ইনব্রিডিং কম হয়েছে। তোমরা তো ইনব্রিডিং করছো না? ইনব্রিডিং হইলে তোমার সিমিলার জিন
ওই ফ্যামিলিতে বেশি পাওয়া যাবে। From a large non-inbred population of white rock chickens, 3 shires and 9 dams were chosen at random and mated. 3টা শায়ার এবং 9টা ড্যাম র্যান্ডমলি চুজ করা হয়েছে একটা হোয়াইট চিকেন রক পপুলেশন থেকে। এমন ভাবে চুজ করা হয়েছে যেন 1 শায়ার টু 3 ড্যামস, একটা শায়ার 3টা ড্যামের সাথে ম্যাট করছে। Each dam produced 3 female progeny. আবার প্রত্যেকটা ম্যাটিং এর ফলে 3টা করে প্রজেনি প্রডিউস হয়েছে। প্রত্যেকটা ড্যাম 3টা করে প্রজেনি প্রডিউস করছে। The 8-week body weight of this progeny records are following. ধরো এই যে 965, 813, 775, 765 এগুলো হলো 8 সপ্তাহ বডি বয়সে, 8 সপ্তাহ বয়সের দৈহিক ওজন। এইগুলো ব্যবহার করে আমরা এই প্রজেনি ডাটা ব্যবহার করে আমরা এখন শায়ার অথবা ড্যাম অথবা 2 জন পপুলেশনেরই কম্বাইন্ড হেরিটেবিলিটি আমরা ক্যালকুলেশন করতে পারবো। তোমরা কি এটা নিজেরা করে নিতে পারবা নাকি? হ্যালো, না স্যার করে আচ্ছা দেখো, আমরা ডান পাশে তোমাদের আমি 2টা কলাম রাখতে বলছিলাম। এখানে ডান পাশের কলামে দেখো আমাদের কত প্রবলেমে, প্রথম প্রবলেমে যেটা ছিল আমরা শায়ার টোটাল বের করে নিছিলাম। মানে একটা শায়ারের আন্ডারে যতগুলো অবজারভেশন ছিল সেই অবজারভেশন গুলোর যোগফল আমরা বের করে নিছিলাম, যেটা আমাদের 2 ভাবে হেল্প করছে। গ্র্যান্ড টোটাল বের করার সময় হেল্প করছে, আর হলো তোমরা দেখছো যে সাম অফ স্কয়ার ডিউ টু শায়ার যখন বের করছি তখন হেল্প করছে। প্লিজ আনমিউট ইওর মাইক্রোফোন। কারো মাইক্রোফোন অন আছে, প্লিজ আনমিউট করে রাখো। এই লাস্টে 167 কে 18 এর 167 তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। দেখো আমরা এখানে ডান দিকে তোমাদের 2টা কলাম লিখতে বলছিলাম। প্রথম কলামে তোমরা ড্যাম টোটাল বের করে ফেলো। ড্যাম টোটাল ধরো 1 নাম্বার ড্যামের আন্ডারে যে 3টা প্রজেনি আছে 965, 813, 765, এখানে তোমরা ড্যাম টোটালটা বের করো। ড্যাম 1 এর যোগফল বের করো, ড্যাম 2 এর যোগফল বের করো, ড্যাম 3। তাহলে এই 3টা ড্যামের যোগফল বের করলেই তুমি শায়ার এর যোগফল বের করতে পারবা। পরের কলামে লেখো শায়ার টোটাল।
বলো তো শায়ার টোটাল, এ শায়ারের টোটাল কত আসছে? ছয় এই হাজার আটশো দুই 6802, 6802, ঠিক আছে তাহলে। এগুলো দুটা কলম কমপ্লিট করছো? জি স্যার। ওকে, দেখো আমরা এখন যদি প্রবলেমটা সলভ করি, প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হবে হলো গ্র্যান্ড স্যার টোটাল। স্লাইডটা আরেকবার দিলে ভালো হতো। কেন উঠাওনি এখনো? স্যার একটা বাকি আছে স্যার। একটা বাকি আছে। হয়েছে স্যার। ওকে, দেখো আমরা এখন গ্র্যান্ড টোটাল কত আসে বলো তো, হিসাব করো তো। স্যার 21,271। 21,271। এখন কারেকশন ফ্যাক্টর অথবা কারেকশন টার্ম ক্যালকুলেশন করো তো। কত আসছে বলো তো কারেকশন টার্ম অথবা কারেকশন ফ্যাক্টর? স্যার 1,67,57,608.93। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক আছে। দেখো এরপরে আমরা ক্যালকুলেশন করব হলো স্টেপ 2, যে টোটাল সাম অফ স্কোয়ার। টোটাল সাম অফ স্কোয়ার, এটা ক্যালকুলেশন করতে পারবা না? জি স্যার পারবো।
টোটাল সাম অফ স্কয়ার কত আসছে বলো তো? ওয়ান নাইন জিরো ওয়ান ফোর সিক্স পয়েন্ট জিরো সেভেন ফোর ওয়ান। 190,146.07। জি স্যার। দেখো এরপরে আমরা দেখো প্রথম প্রবলেমটা টোটাল সাম অফ স্কয়ারের পরে আমরা বের করছিলাম সাম অফ স্কয়ার ডি টু শায়ার অথবা শায়ার সাম অফ স্কয়ার। এখন আমরা তাই ক্যালকুলেশন করব সাম অফ স্কয়ার ডিউ টু শায়ার। পারবা না এটা বের করতে? শায়ার টোটাল এই ফর্মুলা দেখে বের করতে পারবা? পারবো স্যার। ওই গ্রিলটা লাগাই যায়, কাঠের দরজা লাগাই না। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করো। দেখো আমরা শায়ার টোটাল কিন্তু বের করে রাখছি, শায়ার টোটাল বের করে আছে। আর প্রত্যেক এন আই ইজ ইকাল টু কত হবে বলো তো? 9। 9। প্রত্যেকটা শায়ারের আন্ডারে 9টা করে অবজারভেশন আছে। স্যার 29,285.40। 29,285.4। আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক আছে। এরপরে আমরা যেটা ক্যালকুলেশন করব সাম অফ স্কয়ার। দেখো আমাদের প্রথম প্রবলেমে ছিল সোর্স অফ ভেরিয়েশন দুইটা, শায়ার এবং প্রোজিনি। যেহেতু আমাদের এই প্রবলেমে সোর্স অফ ভেরিয়েশন হলো 3, এই জন্য আমাদের যে নতুন সোর্স অফ ভেরিয়েশন আসলো ড্যাম। প্রথম অঙ্কের যে ড্যামের আইডির কথা উদ্দেশ্য ছিল, দ্বিতীয় প্রবলেমে কিন্তু ড্যামের আইডি দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমাদের সাম অফ স্কয়ার ডি টু ড্যাম বের করে নিতে হবে। সেটার একটু নতুন ফর্মুলা দেখো, একই ফর্মুলা আর কি, যে আমরা ড্যাম টোটালও বের করে রাখছি। এখানে ড্যামের নিচে যে এন আই আছে, এই এন আই ইজ ইকাল টু কত হবে বলো তো? হ্যাঁ, 3। প্রত্যেকটা ড্যামের আন্ডারে আমরা জানি 3টা করে অবজারভেশন আছে। তোমরা কিন্তু এই ছোট ছোট জায়গায় যদি ভুল করো তাহলে কিন্তু অঙ্ক হবে না। এগুলো খাতায় নোট লিখে রাখো যে এন আই ইজ ইকাল টু নাম্বার অফ অবজারভেশন পার ড্যাম, তাহলে সেক্ষেত্রে 3। প্রত্যেকটা ড্যামের আন্ডারে আমরা দেখছি যে 3টা করে অবজারভেশন আছে। মাইনাস সিটি আর মাইনাস সাম অফ স্কয়ার ডিউ টু শায়ার। এটা কিন্তু নতুন, আবার শায়ারটাকে আমরা বাদ দিয়ে দিছি। স্যার এই সাম অফ স্কয়ার ডিউ টু সাইড এটা বাদ দিচ্ছি কেন? এটা হলো এটা অঙ্কের প্রসিডিওর, যত সোর্স অফ ভেরিয়েশন আসবে তখন পরেরটা থেকে বাদ দিতে হবে। এটা হলো এই মেথডের মাধ্যমে অঙ্ক করলে এটা হলো একটা নিয়ম, এইটাই, বুঝতে পারছো?
স্যার 41,024.66 41,024.66 তোমার সাথে তো এইটা মেলেনি। আর কেউ কোনো ক্যালকুলেশন করছো নাকি? আমার মেবি ভুল হয়েছে স্যার, ওকে চেক করতেছি। চেক করো। আমার এই ভ্যালুর সাথে দেখো তোমাদের কার ক্যালকুলেশন মিলছে নাকি? স্যার সাম অফ স্কয়ার ডিউ টু সায়ার বাদে স্যার এটা আসে। সাম অফ স্কয়ার ডি টু শায়ার বাদে এটা আসছে না। 41,024.66 আসে। স্যার আমারও 41,024.66 এটা আসছে। কত আসছে? 41,024.66। আচ্ছা আমি এটা কারেকশন করে নিই। 41,024.66 আচ্ছা দাঁড়াও, আমি এই ভ্যালুটা চেক করি। এই প্রবলেমগুলা এক্সেলে করা যায়, বুঝতে পারছো? আমি এক্সেলে করে তোমাদের এখানে রেজাল্ট শো করছি, তো আমি দেখি এক্সেলে ঠিক আছে নাকি। হ্যাঁ আমার এক্সেল একটু প্রবলেম হয়েছিল, এক্সেল আমি ঠিক করে নিছি। হ্যাঁ এইটাই ভ্যালু আসে। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে সাম অফ স্কয়ার ডি টু ড্যাম, আমাদের এই রেজাল্টটা আসলো। এরপরে আমরা বের করব সাম অফ স্কয়ার ডিউ টু প্রোজেনি অথবা প্রোজেনি উইদিন শায়ার এন্ড ড্যাম, অথবা আমরা এটাকে ইরর বলি। এটা আমরা যেটা করি যে টোটাল সাম অফ স্কয়ার থেকে এই যে দুইটা আমরা ক্যালকুলেশন করছি সেই দুইটা আমরা বাদ দিয়ে দেব। টোটাল সাম অফ স্কয়ার থেকে শায়ার সাম অফ স্কয়ার এন্ড ড্যাম সাম অফ স্কয়ার।
আচ্ছা, যেহেতু আমার এই ভ্যালুটা একটু প্রবলেম হয়েছে, আমি তোমাদের minus 2125.41 minus 41024.6. One one nine eight three six. কত আসছে? এইটা আসছে নাকি দেখো তো। জি স্যার 119836। 119836 আচ্ছা, এরপরে দেখো আমরা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল ক্যালকুলেশন করব। দেখো, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল, এখানে আমাদের সোর্স অফ ভেরিয়েশন আছে হলো তিনটা: বিটুইন শায়ার, বিটুইন ড্যাম, উইথিন শায়ার, আর হলো প্রোজেনি উইথিন ড্যাম। প্রোজেনি উইথিন ড্যাম। দেখো, বিটুইন শায়ার আমরা জানি আমাদের তিনটা শায়ার ছিল, শায়ার -1, 3 - 1। সাম অফ স্কয়ার আমাদের ক্যালকুলেশন করা আছে। সাম অফ স্কয়ারকে যদি আমরা রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করি, তাহলে আমরা তার মিন স্কয়ার ক্যালকুলেশন করতে পারবো। তারপর এস্টিমেটেড মিন স্কয়ারে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি: সিগমা স্কয়ার ডাব্লিউ প্লাস K1 সিগমা স্কয়ার ডি প্লাস K2 সিগমা স্কয়ার এস। আমরা এটা ক্যালকুলেশন করতেও পারি, নাও পারি। আমাদের টোটাল অঙ্ক যখন করা শেষ, তখন আমরা এই ভ্যালুগুলো আসলে তখন ক্যালকুলেশন করে ফেলবো। পরে তুমি এই ভ্যালুগুলো এখানে বসাই দিলেই হবে। এরপরে দেখো আমরা বিটুইন ড্যাম উইথিন শায়ার। ড্যাম কতগুলো ছিল? শায়ারের আন্ডারে 9টা। আমরা জানি ড্যাম ছিল হলো 9টা, আর যেহেতু উইথিন শায়ার আমরা সেখান থেকে শায়ার বাদ দেব। ড্যাম ছিল 9টা, শায়ার ছিল 3টা। দ্যাট মিন্স আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 6। বিটুইন ড্যামস উইথিন শায়ার আমাদের সাম অফ স্কয়ার বের করা ছিল হলো 41024। 41024.66। সেটাকে আমরা রেসপেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম 6 দ্বারা ভাগ করলে আমাদের মিন স্কয়ার চলে আসবে। মিন স্কয়ার কত আসছে দেখো তো।
হ্যালো, স্যার প্রোজেনি উইদিন ড্যামসের মিন স্কোয়ারের মান হবে স্যার 6657.56। প্রোজেনি উইথিন ড্যাম না? জি স্যার, এটা মিন স্কোয়ারের মান হবে 6657.56। 66, এটা কত দ্বারা ভাগ করছো? স্যার 18 দিয়ে ওই যে স্যার 119836 কে ভাগ করছে স্যার। আচ্ছা দাঁড়াও, আমি চেক করে নিই। স্যার এটা সাম অফ স্কয়ার টেবিলে ভুলটা দেওয়া আছে ওই জন্য। C23 আমাদের সাম অফ স্কয়ার বের হইছে এইটা না? চেক। আচ্ছা, আমাদের তাহলে ভ্যালু কত আসলো? 6657.56। 6657.6 এক্স্যাক্টলি। ওকে, দেখো, এই তোমরা কি আমাদের সাথে ট্র্যাকে আছো বাকি যারা? হ্যালো, জি স্যার। জি স্যার। এখানে যে একটু প্রবলেম হয়েছে সে ভুলগুলো ধরতে পারতেছো ভ্যালুগুলাতে? জি স্যার। দেখো, প্রোজেনি উইথিন ড্যামস, আমরা জানি প্রোজেনি উইথিন ড্যামস, সেখানে আমাদের প্রোজেনি ছিল হলো 27, উইথিন ড্যাম ছিল আমাদের 9টা ড্যাম। 27 থেকে 9 আমরা মাইনাস করলে আমরা জানি 18 আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। সেটাকে আমরা সাম অফ স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের মিনি স্কোয়ার আছে হলো 6657.56 লিখতে পারো, অথবা তোমরা এটা 56 করে দাও, পয়েন্টের পরে 2 ঘর 56, আর এটা 0.44 করে দাও। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল করা শেষ হয়েছে তোমাদের? দেখো, এখন আমরা ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট ক্যালকুলেশন করব। ভ্যারিয়েন্স কম্পোনেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা এই যে নিচের যে ক্লজটা সেটা লিখে নাও, যে ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স কম্পোনেন্ট।
দেখো ভ্যারিয়েন্স বিটুইন প্রোজেনি উইথিন ড্যামস, আমরা যেটা মিন সাম স্কয়ার ডাব্লিউ ইজিক্যাল টু আমরা প্রিভিয়াস প্রবলেমের মতো সিগমা স্কয়ার ডাব্লিউ ইজিক্যাল টু আমরা 6657.56 আমরা সরাসরি লিখে দিতে পারি। এরপরে আমরা সোর্স অফ ভেরিয়েশন অনুযায়ী ভ্যারিয়েন্স বিটুইন ড্যামস, ভ্যারিয়েন্স বিটুইন ড্যামস আমরা যেটা ফর্মুলা ব্যবহার করব মিন সাম স্কয়ার ড্যাম মাইনাস মিন সাম স্কয়ার প্রোজেনি। বুঝতে পারছো? মিন সাম স্কয়ার ড্যাম, মিন সাম স্কয়ার ড্যাম আমাদের কত বের হইছে? 6837, এই ভ্যালুটা আমরা বসাবো মিন সাম স্কয়ার ড্যাম। ভ্যারিয়েন্স বিটুইন ড্যাম তোমাদের ভ্যালু কত আসছে বলো তো? স্যার 59.96। 59.96। আমি যেটা লিখছি এটা দেখে বললা না তোমরা ক্যালকুলেশন না করে স্যার নিছো? আমি করেছি স্যার, এভাবে আচ্ছা, করেছি। ভ্যারিয়েন্স বিটুইন ড্যাম দেখো আমরা যেটা জানি যে ভ্যারি সিগমা স্কয়ার ডি মিন সাম, এখানে হলো দেখো k1 কিন্তু আমি লিখছি k1, আর শায়ার যখন বের করব আবার ভ্যারিয়েন্স বিটুইন শায়ার তখন k2 লিখবো। আমরা জানি এখানে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন আমি বলছি যে যেটার সোর্স অফ ভেরিয়েশনের যেটা বের করবা সেই অনুযায়ী কাজ করবা। এখানে যেহেতু আমরা বলছি ভ্যারিয়েন্স বিটুইন ড্যাম, তাহলে সেক্ষেত্রে যখন আমরা k1 ইজিক্যাল টু বের করব তখন k1 ইজিক্যাল টু আমরা লিখবো 1 মাইনাস, যেহেতু আমরা ড্যামের বের করতেছি d মাইনাস 1, যেহেতু আমাদের ড্যাম ছিল হলো 9টা, এখানে 9 মাইনাস 1 আসবে। বুঝতে পারছো? যেহেতু আমরা জানি প্রত্যেকটা ড্যামের আন্ডারে অবজারভেশন কত, প্রত্যেকটা ড্যামের অবজারভেশন ছিল 3, প্রত্যেকটা ড্যামের আন্ডারে অবজারভেশন প্রোজেনি ছিল 3টা। দেন ইউ ক্যান রাইট ডিরেক্টলি 3 or using this formula, সরাসরি তুমি 3 লিখতে পারো অথবা এই ফর্মুলার মাধ্যমে তুমি k1 এর ভ্যালু বের করে নিতে পারো। দেন k1 ভ্যালুটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে তোমাদের এই বিষয়টা আসবে। বুঝতে পারছো? এই ভ্যালুটা 59.96 চলে আসবে। এরপরে আমরা যদি দেখি ভ্যারিয়েন্স বিটুইন শায়ার, মিন সাম স্কয়ার বাকি ছিল। ওকে কমপ্লিট। ওকে দেখো আমরা ভ্যারিয়েন্স বিটুইন শায়ার বের করব এখন। ভ্যারিয়েন্স বিটুইন শায়ার ইজ ইকুয়াল টু মিন সাম স্কয়ার এস মাইনাস মিন সাম স্কয়ার সাবস্ক্রিপ্ট হবে ডিটা, সাবস্ক্রিপ্ট ডি। তাহলে আমরা জানি মিন সাম স্কয়ার এস ইজ ইকুয়াল টু আমরা বের করছি এটা ঠিকই আছে এই ভ্যালুটা, আর আমরা মিন সাম স্কয়ার ড্যাম বের করছি হলো এই ভ্যালুটা, মিন সাম স্কয়ার ড্যাম 6837.44। জি স্যার। স্যার এটার ভ্যালু আসে 867.25। ওকে দাঁড়াও চেক, 6837.44। এইটার ভ্যালু দেখি আমার এক্সেলে কত শো করতেছে, 867। জি স্যার 867.25। 867.24। এখানে দেখো kt ইজিক্যাল টু আমরা সরাসরি 9 লিখতে পারি অথবা আমরা k2 ইজিক্যাল টু তুমি ইচ্ছা করলে ফর্মুলা দিয়েও লিখতে পারো। যেহেতু এখানে আমরা সোর্স অফ ভেরিয়েশন হলো শায়ার, সেক্ষেত্রে আমরা k ইজিক্যাল টু লিখতে পারি k2 1 মাইনাস শায়ার মাইনাস 1। আমরা জানি শায়ার ছিল 3টা 3 মাইনাস 1,
তুমি এগুলা তখন সরাসরিও 9 লিখতে পারো। আমরা জানি প্রত্যেকটা শায়ারের আন্ডারে 9টা অবজারভেশন ছিল, সেক্ষেত্রে আমরা সরাসরি 9 অথবা ফর্মুলা দিয়েও আমরা বের করে নিতে পারি। দেখো আমরা এখন যদি ইন্ট্রা ক্লাস কোরিলেশন বের করি, ইন্ট্রা ক্লাস কোরিলেশন, সেক্ষেত্রে আমরা টি ইজ ইকুয়াল টু লিখবো হলো সেক্ষেত্রে দেখো ইন্ট্রা ক্লাস কোরিলেশন আমরা টি ইজ ইকুয়াল টু লিখবো, যেহেতু এখানে আমাদের সোর্স অফ রেডিয়েশন আছে হলো 3টা, সিগমা স্কয়ার এস ডিভাইডেড বাই সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডি প্লাস সিগমা স্কয়ার ডাব্লিউ। হ্যাঁ, এইখানে কিন্তু একটা বিষয় আছে, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। তুমি দেখো উপরে যে ভ্যালুটা তুমি লিখবা সিগমা স্কয়ার এস, তাইলে সেক্ষেত্রে তোমার হেরিটেবিলিটি তখন বের হবে শায়ার পপুলেশন। আর যদি উপরে তুমি লেখো সিগমা স্কয়ার ডি, তখন তোমার হেরিটেবিলিটি বের হবে ড্যাম পপুলেশনের। বোঝা গেল? জি স্যার। যদি তুমি উপরে লেখো সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডি, তাহলে তোমার হেরিটেবিলিটি বের হবে শায়ার এবং ড্যাম পপুলেশনের কম্বাইন্ড। বোঝা গেল? আমি আবার বলতেছি, দেখো ইন্ট্রা ক্লাস কোরিলেশনের ফর্মুলা এখানে আমরা সিগমা স্কয়ার এস যখন লিখছি উপরে আর ভাগ করছি সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডি প্লাস সিগমা স্কয়ার ডাব্লিউ, সেক্ষেত্রে হেরিটেবিলিটি বের হবে শায়ার পপুলেশনের। যদি আমি সিগমা স্কয়ার এস এর পরিবর্তে উপরে লিখি সিগমা স্কয়ার ডি, তাহলে আমাদের হেরিটেবিলিটি বের হবে ড্যাম পপুলেশনের। আর যদি উপরে লিখি সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডি, সেক্ষেত্রে আমাদের হেরিটেবিলিটি বের হবে শায়ার এবং ড্যাম পপুলেশনের কম্বাইন্ড। বোঝা গেল? স্যার কম্বাইন্ড হলে কি হবে যেন? যদি তুমি লবে সিগমা স্কয়ার এস প্লাস সিগমা স্কয়ার ডি একসাথে লেখো, তখন হেরিটেবিলিটি বের হবে কম্বাইন্ড। বুঝতে পারছো? জি স্যার।
এখন এখানে আমি যে ভ্যালুটা শো করছি তাহলে এটা কোন পপুলেশনের হেরিটেবিলিটি বের হইছে? সায়ার পপুলেশন। শায়ার পপুলেশনের। ধরো তোমাদের প্রবলেমে যদি কোনো বলা না থাকে স্পেসিফিক যে তুমি শায়ার পপুলেশন অথবা ড্যাম পপুলেশনে অথবা টোটাল পপুলেশনের বের করো, যদি এইরকম কোনো কিছু বলা না থাকে, সরাসরি যদি বলা থাকে যে ইউ ক্যান ক্যালকুলেট হেরিটেবিলিটি ইউজিং ইন্ট্রা ক্লাস কোরিলেশন মেথড, তখন সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র শায়ার পপুলেশনের হেরিটেবিলিটি বের করবা। বোঝা গেল? জি স্যার। আর যদি স্পেসিফিক বলা থাকে যে তুমি ড্যাম পপুলেশনের অথবা টোটাল প্যারেন্টস পপুলেশনের হেরিটেবিলিটি বের করো, সেক্ষেত্রে তোমাকে যেভাবে বললাম সেভাবে বের করবা। যদি বলা থাকে টোটাল প্যারেন্টস পপুলেশনের বের করবো, দ্যাট মিন্স শায়ার এবং ড্যাম কম্বাইন্ডটা বের করবা। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো আমরা হাফ শিপ ফুল শিপ কিভাবে পেলাম। তোমরা ডাটাতে যদি একটু দেখো যে শায়ার পপুলেশন, দেখো ডাটাতে দেখো যে এখানে হাফ শিপ ফুল শিপ কিন্তু দুটাই আছে প্রেজেন্ট। দেখো জি স্যার। খেয়াল করো যে 1 নাম্বার ড্যামের আন্ডারে যে 3টা প্রোজেনি, এই 3টা নিজেদের ভেতরে কি? ফুল শিপ। ফুল শিপ। ফুল শিপ। আবার 2 নাম্বার ড্যামের আন্ডারে যে 3টা প্রোজেনি তারা নিজেদের ভেতরে ফুল শিপ। জি স্যার। বাট 1 এবং 2 নাম্বার ড্যামের ভেতরে প্রোজেনির কি ধরনের সম্পর্ক? হাফ শিপ। হাফ শিপ। হাফ শিপ। কোন ডাটাতে যদি দেখো এখানে আমরা শায়ার পপুলেশন বের করতেছি, বুঝতে পারছো? শায়ার পপুলেশনে খেয়াল করো যে শায়ার পপুলেশনে সবচাইতে বেশি কোন ধরনের রিলেশনশিপ প্রেজেন্ট? হাফ শিপ। হাফ শিপ। এই জন্য আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব। আবার ধরো যখন আমরা ড্যাম পপুলেশনের হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব, ড্যাম পপুলেশনের দেখো তো কোন ধরনের রিলেশনশিপ সবচেয়ে বেশি? ফুল শিপ। ফুল শিপ। ফুল শিপ। ড্যামে খেয়াল করে বলো। রিলেশন নাই। কখনো হাফ শিপ স্যার। হাফ শিপ। হাফ হাফ শিপ শিপ। বাবা মিলে। আর যখন আমরা কম্বাইন্ড বের করব তখন দেখো তো কোন ধরনের রিলেশনশিপ প্রেজেন্ট? তখন স্যার ফুল শিপ। হ্যাঁ, তখন কিন্তু আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, ফুল শিপ। বিষয়গুলো ডাটা থেকে কিন্তু তোমাকে বুঝতে হবে আমি কত দ্বারা মাল্টিপ্লাই করব। বুঝতে পারছো? এই জন্য রিলেশনশিপটা কিন্তু তোমাকে ডাটা থেকে আইডেন্টিফাই করতে হবে। লাস্টে কি বললেন এটা বুঝি না। ফুল শিপ যে বললেন এটা আমি বুঝি না। কম্বাইন্ড দেখো প্যারেন্টস এবং শায়ার এবং ড্যাম মিলে কোন ধরনের রিলেশনশিপ বেশি? বুঝছি স্যার। ফুল শিপ। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলা সলভ করব। ধরো এই 2 ধরনের সোর্স অফ ভেরিয়েশন 2 এবং সোর্স অফ ভেরিয়েশন 3, এই যে 2টা নিয়মের অঙ্ক শিখাইলাম, এই 2টা নিয়মের ভেতরে তোমাদের অঙ্ক থাকবে। এখন ধরো এই যে আমরা যে 2টা প্রবলেম সলভ করলাম, 2টাতে কিন্তু ইকুয়াল নাম্বার অফ প্রোজেনি বা অবজারভেশন পার শায়ার বা পার ড্যামে ছিল। যদি আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকে, হ্যাঁ, যদি আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এই যে প্রবলেম নাম্বার 3, তোমাদের এটা হোমওয়ার্ক। বুঝতে পারছো? প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 দেখো লাইক প্রবলেম নাম্বার 1। ঠিক আছে? প্রবলেম নাম্বার 1 যেভাবে সলভ করছো দেখো প্রবলেম নাম্বার 3 কিন্তু একই। এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা এই প্রবলেমটা সলভ করবা। আর দেখো প্রবলেম নাম্বার 4 লাইক প্রবলেম নাম্বার 2 এক্স্যাক্টলি। ইয়েস স্যার। কিন্তু প্রবলেম নাম্বার 4 এ শুধু কি আছে দেখো, এই যে যেখানে দেখো ডট দেওয়া আছে, যেখানে ডাটা মিসিং। বুঝতে পারছো?
ধরো এ নাম্বার ফ্লক, তার আন্ডারে ছিল শায়ার 1 এবং 2, বুঝতে পারছো? মিসিং ডাটাটা কি বাদ দিয়ে করব? হ্যাঁ, এটা হলো আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন, বুঝতে পারছো? জি স্যার। ধরো শায়ার 1 এর আন্ডারে ডাটা আছে হলো 4টা, আবার শায়ার 2 এর আন্ডারে ডাটা আছে হলো 5টা, বুঝতে পারছো? এগুলো হলো আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন। সেই ক্ষেত্রে তোমার আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন থাকলে K1 এবং K2 এর ভ্যালু তুমি বের করবা ইউজিং দা ফর্মুলা, বুঝতে পারছো? এই যে দেখো 2 নাম্বার প্রবলেম যেটা আমরা সলভ করলাম, এটার সাথে 4 নাম্বার প্রবলেম কিন্তু হুবহু একই রকম অঙ্ক, শুধু ইকুয়াল আর আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশনের পার্থক্য। ধরো যেখানে ছিল শায়ার সেখানে তুমি লিখবা ফ্লক, আর যেখানে ছিল ড্যাম সেখানে তুমি লিখবা শায়ার, বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমরা 4 নাম্বার প্রবলেমটাও তুলে নাও। তোমরা কিন্তু 4 নাম্বার ভ্যালুটা তোলার সময় এই যে ডান পাশে 2টা কলাম রেখে দিবা, যেন কলাম করা যায়, শায়ার টোটাল ফ্লক টোটাল বের করবা। আবার 3 নাম্বার যখন প্রবলেমটা খাতায় তুলবা তখন নিচে আরেকটা করে রো লিখে নিবা, কক এ এর কত টোটাল আসবে, কক বি, কক সি, কক ডি এন্ড কক ই, বুঝতে পারছো? জি স্যার। তোমরা এইটাও স্ক্রিনশট দিয়ে রাখো, বুঝতে পারছো? 4 নাম্বারটাও স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে 2টা হোমওয়ার্ক দিলাম, বুধবার, আগামীকালকে হলো বুধবার না, আগামী রবিবারে তোমাদের ক্লাস নেওয়ার সময় এই 2টা প্রবলেমের আমি আনসার জিজ্ঞেস করব, বুঝতে পারছো? জি স্যার। আগামী রবিবারে। এখন তোমাদের আমি একটা অ্যাটেন্ডেন্সের গুগল ফর্ম পাঠাচ্ছি, তোমরা আচ্ছা তোমাদের বলো এখন মোবাইলে তোমাদের পার্টিসিপেন্টস কতজন শো করতেছে, পার্টিসিপেন্টস ধরো শায়ার পপুলেশনের। সেক্ষেত্রে দেখবা ওই ডাটাতে শায়ার পপুলেশনের ক্ষেত্রে সবচেয়ে কোন ধরনের বেশি রিলেশনশিপ প্রেজেন্ট, যেই ধরনের রিলেশনশিপ প্রেজেন্ট থাকবে সেই ধরনের তুমি দেখবা যে হাফ শিপ রিলেশনশিপ বেশি প্রেজেন্ট না ফুল শিপ। সেক্ষেত্রে তুমি হাফ শিপ ফুল শিপের যে ভ্যালুটা দেওয়া, ফর্মুলাটা দেওয়া আছে সেটা ব্যবহার করবা। ধরো যখন ড্যাম পপুলেশন বের করবা, যে ড্যাম পপুলেশন হিসাবে কোন ধরনের রিলেশনশিপ তোমার সবচাইতে বেশি প্রেজেন্ট, সেটা দেখে হাফ শিপ না টু শিপ বের করে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করবা। স্যার, কোনো কিছু দেয়া না থাকলে কোরিলেশনে সবসময় কেন সায়ার দিয়ে করব? কোনো কিছু না থাকলে তখন তুমি যে কোনো পপুলেশনেরই বের করতে পারো। সেক্ষেত্রে ধরো আমরা সাধারণত শায়ার পপুলেশনকে ব্রিডিং এর ক্ষেত্রে বেশি এমফাসাইসিস দেই, কারণ ধরো আমরা যদি মেল এনিমাল চুজ করি, তাহলে মেল এনিমাল চুজ করে খুবই অল্প সময়ে আমরা জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে পারবো অনেক বেশি এনিম্যালের দেন ফিমেল এনিম্যাল। তোমরা জানো আমরা যদি একটা কক অথবা একটা ক্যাটেলের বুল সিলেক্ট করি, একটা বুল আমরা যদি বুল সিলেক্ট করতে চাই, একটা বুল সপ্তাহে 2টা কাউয়ের সাথে ম্যাট করার ক্ষমতা রাখে। আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের তোমরা নাম শুনছো, যখন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি একটা বুল দ্বারা আমরা সপ্তাহে প্রায় 10 থেকে 15,000 গরুকে ইনসেমিনেট
করতে পারি, বুঝতে পারছো? আর সেক্ষেত্রে আমরা যদি মেল এনিম্যাল সিলেক্ট করি, ফিমেল এনিম্যাল তুমি মেল এনিম্যালের ম্যারিট যত অল্প সময় ডেসিমিনেট করতে পারবা, ফিমেল অ্যানিমালের ম্যারিট তত অল্প সময় ডেসিমিনেশনের এখন পর্যন্ত কোনো অপশন নাই। কিছু অপশন আছে, কিন্তু সেটা যেটা মাল্টিপল ওভুলেশন এন্ড এমব্রায়ো ট্রান্সফার, তোমরা 4-2 তে পড়বা, সেইটাতে মেলের যত আমরা ইজিলি ডেসিমিনেট করতে পারি, সেখানে ফিমেলের এখনো অত অল্প সময়ে ডেসিমিনেট করা যায় না। এই জন্য আমরা ব্রিডিং এ সবসময় মেল এনিম্যালকে বেশি প্রায়োরিটি দেই, বুঝতে পারছো? জি স্যার। রিলেশনশিপ বেশি। থ্যাংক ইউ। দেখো আমি তোমাদের এখন আবার একটা স্ক্রিনশট তোমাদের দিছি। 5 shires where is mated to 8 dams but not all dams produce a progeny, calculate the coefficient value। হ্যাঁ, এখানে তোমরা এই ডাটাটা ব্যবহার করে কোএফিসিয়েন্ট ভ্যালুটা বের করে আমাকে দেখাও, কে এর ভ্যালুটা, বুঝতে পারছো? কে এর ভ্যালুটা বের করে তোমরা ডাটাটা খাতায় উঠাও আগে, বা স্ক্রিনশট দিয়ে রাখো, বুঝতে পারছো? ডাটাটা উঠানো শেষ তোমাদের? হ্যালো, জি স্যার। ডাটাটা উঠানো শেষ হলে তোমরা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম পাঠিয়ে দিচ্ছি, তোমরা